বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম পত্র বিষয়ে দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক এর আলোচনায় স্বাগতম। তোমাদের সাথে ইতিমধ্যে আমাদের এই অধ্যায় সম্পর্কে বেশ কিছু ক্লাস হয়েছে। তো আজকের ক্লাসে আমরা যে বেসিক আলোচনাগুলো বিগত ক্লাসে করেছি সেগুলোর সাথে সম্পর্কিত কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যা থেকে আমাদের মৌলিক আলোচনাগুলো সম্পর্কে আমাদের একটু রিভিউ হবে। একই সাথে কী ধরনের সৃজনশীল প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এবং কীভাবে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হয় সে বিষয় সম্পর্কে আমরা আশা করি ধারণা লাভ করব। তো আমরা ক্লাসে শুরু করি। দেখতে পাচ্ছ, আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে যে একটি দেশের মোট বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রা মানে আমরা জানি যে লেনদেনের বাহন হিসেবে যে মুদ্রাকে দেশের নাগরিকগণ গ্রহণ করতে বাধ্য থাকে সেটাই হচ্ছে বিহিত মুদ্রা। সেই বিহিত মুদ্রার পরিমাণ এম দ্বারা নির্দেশ করা হচ্ছে 1000, এবং সে মুদ্রার প্রচলন গতি অর্থাৎ এক হাত থেকে আরেক হাতে হস্তান্তরের গতি ভি দ্বারা নির্দেশ করা হচ্ছে 20। ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ অর্থাৎ বিহিত মুদ্রা ছাড়াও ব্যাংক সৃষ্ট কিছু মুদ্রা আছে, যেমন ক্রেডিট কার্ড, চেক, হুন্ডি, এই ধরনের মুদ্রা হচ্ছে এম প্রাইম দ্বারা নির্দেশ করা হচ্ছে, যা হচ্ছে 800, এবং সেই মুদ্রার প্রচলন গতি ভি প্রাইম হচ্ছে 15। তাহলে বলা হচ্ছে বিহিত মুদ্রা এম 1000, প্রচলন গতি ভি হচ্ছে 20, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ হচ্ছে এম প্রাইম 800 এবং সেই মুদ্রার প্রচলন গতি হচ্ছে ভি প্রাইম 15। ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে আমরা বলতেছি, আবারও বলছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চেক, বিভিন্ন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো ব্যাংক সৃষ্ট মুদ্রা, এবং সেটার পরিমাণ হচ্ছে 15, এবং লেনদেনের পরিমাণ হচ্ছে টি ইকুয়ালস টু 500, মোট লেনদেনের পরিমাণ। যারা আমরা বিগত আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছি, আমরা খুব ভালো করেই বুঝতে পারছি এই প্রশ্নটা মূলত ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের সাথে সম্পর্কিত। অর্থের পরিমাণ তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এই অর্থের সাথে সম্পর্কিত। অর্থের পরিমাণ তত্ত্বের সাথে সম্পর্কিত। তো এখানে কি জানতে চাচ্ছে আমাদের কাছে? প্রথম প্রশ্ন, মুদ্রা কি? আমরা জানি মুদ্রা বা মানি ইজ এ ম্যাটার of function 4. Functions 4. What are those? Medium, measure, standard এবং store. So money is a matter of functions 4, মিডিয়াম, মেজার, স্ট্যান্ডার্ড এবং স্টোর। তাহলে মুদ্রা হচ্ছে মিডিয়াম, বিনিময়ের মাধ্যম, মেজার, মূল্য পরিমাপ, মেজার মানে পরিমাপ, মুদ্রা মূল্য পরিমাপের বাহন, স্ট্যান্ডার্ড হচ্ছে তারল্যের মান নির্ধারণের ক্ষেত্রে মূল অর্থ ব্যবহার করা হয়, তারল্যের মান স্ট্যান্ডার্ড, এবং স্টোর সঞ্চয়ের বাহন। এই চারটেই হচ্ছে অর্থের মূল কাজ। মূলত আমরা জানি অর্থ 3 ধরনের কাজ করে থাকে: বাণিজ্যিক কাজ, গুণগত কাজ এবং সামাজিক কাজ। তো তার মধ্যে মূল কাজ হচ্ছে চারটা। সেই চারটা হচ্ছে মিডিয়াম, মেজার, স্ট্যান্ডার্ড এবং স্টোর। তাহলে মানি, অর্থ হচ্ছে এমন একটা উপাদান যা চারটি মৌলিক কাজ সম্পাদন করে, যা মূল্যের বাহক, মূল্যের পরিমাপক, তারল্যের মান এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে থাকে। সেটাই হচ্ছে মুদ্রা। মুদ্রার মূল্য বলতে আমরা কি বুঝি? মুদ্রার মূল্য বলতে আমরা বুঝি মুদ্রা দ্বারা যে পরিমাণ পণ্য ক্রয় করা যায়, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা। অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হয়ে থাকে মূল্য, মুদ্রার মূল্য। অর্থাৎ তোমার কাছে 100 টাকা থাকে, সেই 100 টাকা দ্বারা তুমি যে পরিমাণ পণ্য ক্রয় করতে পারবে সেটাই হচ্ছে মুদ্রার মূল্য। এখন 100 টাকা দ্বারা কতটুকু পণ্য ক্রয় করতে পারবে সেটা নির্ভর করে পণ্যের দামের উপর। আবারও বলছি, তোমার কাছে
100 টাকা আছে, সেই 100 টাকা দ্বারা তুমি একটি পণ্য ক্রয় করতে চাও, মনে করলাম কলম ক্রয় করতে চাও। এখন কলমের দাম কত? কলমের দাম 5 টাকা। তাহলে তোমার অর্থের ক্রয় ক্ষমতা কত? ক্রয় ক্ষমতা হচ্ছে 100/5 টাকা, অর্থাৎ 20টি কলম। তোমার যে 100 টাকা আছে সেই 100 টাকা ক্রয় ক্ষমতা হচ্ছে 20টি কলম। তাহলে ক্রয় ক্ষমতা আমরা কীভাবে মাপলাম? উপরে নিলাম আমার অর্থের পরিমাণ, ঠিক আছে, অর্থের পরিমাণ আমার আয় বা অর্থের পরিমাণ, বললাম এটা হচ্ছে এম। নিচে হচ্ছে ওই পণ্যের দাম, পণ্যের দাম হচ্ছে পি। তাহলে আমরা বলছি 20টি কলম, তাহলে ভ্যালু অফ মানি, ভ্যালু অফ মানি হচ্ছে 20টি কলম। কীভাবে বের করলাম? যে ওই টাকা দ্বারা কী পরিমাণ পণ্য ক্রয় করা যাচ্ছে। তাহলে ভ্যালু অফ মানি হচ্ছে প্রতি টাকায় যে পরিমাণ অর্থ ক্রয় করা যায়। তাহলে যদি তোমার টাকার পরিমাণ 1 টাকা হয়, টাকার পরিমাণ যদি 1 টাকা হয়, তাহলে প্রতি টাকায় তুমি কী পরিমাণ পণ্য ক্রয় করতে পারবে সেটাকে দাম দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব অর্থের মূল্য। তাহলে প্রতি টাকায় যে পরিমাণ পণ্য ক্রয় করা যায় সেটাই হচ্ছে অর্থের মূল্য। তাহলে ভ্যালু অফ মানি, অর্থের মূল্য বিএম ইকুয়ালস টু 1/P। আমরা 100 টাকা মোটায় কিন্তু প্রতি টাকায় কতটুকু পণ্য ক্রয় করা যাবে সেই হারটাকেই বলা হচ্ছে অর্থের মূল্য, অর্থাৎ ভ্যালু অফ মানি ইকুয়ালস টু 1/P। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন 3 নম্বর প্রশ্ন আমাদের, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 এবং 4 নম্বর প্রশ্ন। আর আমরা জানি এই ধরনের প্রশ্নে আমাদের সবচেয়ে বেশি মার্কস থাকে। তো 3 নম্বর প্রশ্নে আলোচনা করে আমার বলা হচ্ছে যে উদ্দীপকের দেশটিতে দাম স্তর কত সেটা নির্ণয় করো। উদ্দীপকের দেশটিতে দাম স্তর কত সেটা নির্ণয় করো। উদ্দীপকের দেশের দাম স্তর নির্ণয় করার চেষ্টা করি আমরা প্রথমেই বলেছি, আমরা যারা এই প্রশ্নটা পড়েছি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফিশারের সমীকরণের সাথে সম্পর্কিত। ফিশারের সমীকরণ কি বলে? ফিশারের সমীকরণ বলে পিটি ইকুয়ালস টু এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। পিটি ইকুয়ালস টু এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। পি হচ্ছে দাম স্তর, যেখানে আমার পি এর মান এখানে বলা নেই। টি হচ্ছে আমার এখানে 500, টি হচ্ছে আমার 500, এম হচ্ছে আমার 1000, ভি হচ্ছে আমার 20, এম প্রাইম ব্যাংকশিষ্ট মুদ্রার পরিমাণ হচ্ছে 800 এবং ভি প্রাইম হচ্ছে 15। এই মানগুলো সবগুলো বসানোর পরে আমরা ফিশারের অর্থের সমীকরণে দেখতে পাচ্ছি শুধুমাত্র পি এর মানই আমরা এখানে জানি না, বাকি সবগুলো মানই আমরা জানি। তার মানে বাকি সবগুলোকে আমরা ক্যালকুলেশন করলে পি এর মান পেয়ে যাব, এবং পি মানে হচ্ছে দাম স্তর, পি মানে হচ্ছে প্রাইস লেভেল, আর যেটাকে আমরা বলি দাম স্তর। তাহলে দাম স্তর বের করার জন্য ফিশারের সমীকরণে আমরা সবগুলো মানকে ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা দাম স্তর বের করতে পারি। কীভাবে? আমরা বলতে পারি 500p ইকুয়ালস টু 20 ইন্টু 1000 ইকুয়ালস টু হবে 20,000, এবং 800 ইন্টু 15 ইকুয়ালস টু হবে 0 0 কাছাকাছি লিখছে 0, হাতে থাকবে 4, 12,000। দেন 500p ইকুয়ালস টু হবে 32,000। সো পি বা প্রাইস লেভেল হবে 32,000 ডিভাইডেড বাই 500 ইকুয়ালস টু হবে কত আমার? আমরা যদি 0 0 কেটে দিই তাহলে আমরা বলতে পারবো 5 6 30, 4 5 20, এবং দাম স্তর হলো 24 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার বা উত্তর। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে পাচ্ছি? ফিশারের সমীকরণ থেকে। ফিশারের সমীকরণে বলা হচ্ছে পিটি ইকুয়ালস টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, এবং এখানে পি ব্যতীত বা দাম স্তর ব্যতীত বাকি সবগুলোর মান বসানোর পরে আমরা খুব সহজেই কী বের করতে পারলাম? যে দাম স্তর হচ্ছে 64 টাকা, সেটা বের করতে পারলাম। তারপর পরবর্তী প্রশ্ন দেখুন, খ প্রশ্ন,
এই দেশটির সরকার ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে লেনদেনের পরিমাণ বেড়ে 1500 এবং ব্যাংক মুদ্রার পরিমাণ বেড়ে 1000 হলে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? তাহলে আমার এখানে দাম স্তর জানতে চাইনি, আমাকে জানতে চাইছে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে। এবং ইতিমধ্যে আমরা বলেছি অর্থের মূল্য ভ্যালু অফ মানি ইকুয়ালস টু 1/p। তাহলে অর্থের মূল্য বের করতে গেলে আমাকে দাম স্তর জানতে হবে। তাহলে আমাকে আগে ফিশারের সমীকরণ ব্যবহার করে দাম স্তর বের করতে হবে, তারপর আমি অর্থের মূল্য বের করতে পারবো। আর এখন অর্থনৈতিক পরিবর্তনটা কি হয়েছে? যে দেশটির সরকার ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে, যার ফলে লেনদেনের পরিমাণ বেড়ে 1500 হয়েছে। লেনদেনের পরিমাণ আগে কত ছিল? লেনদেনের পরিমাণ আগে ছিল 500, এখন লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে 1500। তাহলে টি এর মানটা পরিবর্তন হবে। দেন ব্যাংক মুদ্রার পরিমাণ বেড়ে 1000 হলো। ব্যাংক মুদ্রার পরিমাণ বেড়ে 1000 হয়েছে। আগে ব্যাংক মুদ্রার পরিমাণ কত ছিল? আগে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ ছিল 800। সবাই দেখতে পাচ্ছি আগে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ ছিল 800, তাহলে সে 800 জায়গায় 1000 হবে। তাহলে কি পরিবর্তন হবে? এবং এম প্রাইম পরিবর্তন হবে। টি এবং এম প্রাইম পরিবর্তন হবে, বাকি আর কিছু পরিবর্তন হবে না, কারণ বাকি আর কিছু পরিবর্তন সেরকম বলে না। তাহলে এই তিনটা জিনিস, এই দুটো জিনিসকে আমরা পরিবর্তন করে নতুন করে অঙ্কটা করতে পারি। ফিশারের সমীকরণ আমার আগের মতোই রয়ে যাবে। সেখান থেকে আমরা জানি যে পিটি ইকুয়ালস টু এম বি প্লাস এম প্রাইম বি। এখন পি কত, দাম স্তরের পরিবর্তন কত হচ্ছে যদি আমার দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাড়ে। পি ইকুয়ালস ইন্টু পি এর মান এখন হচ্ছে 1500, 1500। এম আগের মতোই আছে 1000, ভি আগের মতোই আছে 20। এম প্রাইম ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ আগের মতো নেই, 800 থেকে বেড়ে এটা হয়েছে 1000। এবং ভি প্রাইম আগের মতোই আছে, সেটা হচ্ছে 15। তাহলে দাম স্তরের পরিবর্তন কতটুকু? আমরা 1500 কি লিখলাম ইকুয়ালস টু 20,000 প্লাস 15,000। দেন আমরা পি ইকুয়ালস টু লিখতে পারি 35,000 ডিভাইডেড বাই 1500। দেন আমরা জিরোগুলো কেটে ফেললে 350কে 15 দ্বারা ভাগ করলে কত হতে পারে? আমরা একটু ভাগটা করে ফেলি। 350কে আমরা 15 দ্বারা ভাগ করছি, 15 × 30, 5 0 50, 3 15 45, 5 থেকে যাবে, দশমিক আনলে আমরা 0 পাবো। আবারও 3 15 45, আবারও 5 থেকে যাবে, দশমিক 0 আনলে আবারও 3 যাবে, অর্থাৎ 2.33 এরকম একটা মান আমরা পাবো। তাহলে দাম স্তর দাঁড়াচ্ছে, সুতরাং ইকুয়াল টু দাঁড়াচ্ছে 23.33। তাহলে আগে প্রথমবার আমরা দাম স্তর পেয়েছিলাম 64, এখন দাম স্তর পাচ্ছি 23.33। লেনদেনের পরিমাণ বেড়ে গিয়েছে, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ বেড়ে গিয়েছে, ফলে দাম স্তর হ্রাস পাচ্ছে। এখন দাম স্তর হ্রাস পাচ্ছে কিনা সেটা আমাদের কাছে জানতে চাইনি, আমাদেরকে জানতে চাইছে অর্থের মূল্য কীরূপ পরিবর্তন হবে। তাহলে অর্থের মূল্যের পরিবর্তন কীরূপ হবে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। এখন অর্থের মূল্য পরিবর্তন আগে থেকে এখন কতটুকু হয়েছে সেটা জানতে চাচ্ছে। অর্থের মূল্য সূত্র ব্যবহার করে আমরা দুইটা অবস্থায় তুলনা করতে হবে। আবারও বলছি, অর্থের মূল্য পরিবর্তন জানতে চেয়েছে, তাহলে আমাদেরকে দুইটা অবস্থার তুলনা করতে হবে। প্রথম অবস্থায় দাম স্তর ছিল পি ইকুয়ালস টু 64, তাহলে ভ্যালু অফ মানি ছিল 1/p ইকুয়ালস টু 1/64। ঠিক আছে। দেন যদি আমরা পরের অবস্থায় আসি, পি ইকুয়ালস টু আসছে 23.33, তাহলে ভ্যালু অফ মানি 1/p ইকুয়ালস টু 1/23.33। দুটোর মান কত আসতে পারে? আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। প্রথমটার মান হচ্ছে
1/64, তাহলে মান আসছে 0.15625, 0.15625। এবং দ্বিতীয়টার মান কত? 1/23.33, কত আসছে? 0.4286, 0.4286 আমরা গেলাম। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে অর্থের মূল্য হচ্ছে 0.4286, এখানে অর্থের মূল্য হচ্ছে 0.1565। তাহলে অর্থের মূল্য বেশি কোনটা? দ্বিতীয়টার অর্থের মূল্য বেশি, কারণ দ্বিতীয়টায় দাম আসতে কম। যেহেতু আমরা বলতে পারি তাহলে লেনদেনের পরিমাণ এবং ব্যাংকসৃষ্ট মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দাম স্তর হ্রাস পেয়েছে। তাহলে আমরা কি বলছি? টি ও এম প্রাইম বেড়েছে, যার দরুন পি দাম স্তর কমেছে। সে কারণে ভ্যালু অফ মানি দেখা যাচ্ছে আগে যেখানে ছিল 0.1565, এখন হচ্ছে 0.4286, তাহলে ভ্যালু অফ মানি বেড়েছে, তাহলে অর্থের মূল্য বেড়েছে। এই হচ্ছে আমাদের চতুর্থ প্রশ্নের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফিচার সমীকরণ ব্যবহার করে প্রথমে দেওয়া মানগুলো থেকে আমরা দাম স্তর বের করেছি 64, পরবর্তীতে মানের পরিবর্তন হয়েছে যেখানে, সেখান থেকে আমরা দাম স্তর বের করেছি 23.33। তাহলে প্রথম অবস্থায় অর্থের মূল্য ছিল 1/p = 0.15625, এবং দ্বিতীয় অবস্থায় অর্থের মূল্য হচ্ছে 1/23.33 = 0.4286, অর্থাৎ অর্থের লেনদেনের পরিমাণ এবং ব্যাংকসৃষ্ট মুদ্রার পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর হ্রাস পায় এবং অর্থের মূল্য বৃদ্ধি পায়। সবাই বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি? আমাদের দ্বিতীয় প্রশ্নটা আশা করি সবাই আমরা এখন দেখতে পাবো। হ্যাঁ, আশা করি সবাই দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি বলেছে? আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা, প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার 5%। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে 15% করেছে। তাহলে প্রশ্নটি খেয়াল করি, কিছু জিনিস আছে আমাদের এখানে বোঝার জন্য, বাস্তব জীবনে এগুলো খুবই ভালো প্রয়োগ আছে। একটি বাণিজ্যিক ব্যাংকে প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা অনেকজন ব্যক্তি ব্যাংকে টাকা রেখেছে কত টাকা? 1 লক্ষ টাকা রেখেছে, এবং রিজার্ভের পরিমাণ 5%, অর্থাৎ ব্যাংকের এই 1 লক্ষ টাকার মধ্যে 5% টাকাটাকে ব্যাংকে রেখে দিতে হবে, রিজার্ভ রেখে দিতে হবে, যেটা সে ঋণ দিতে পারবে না। অর্থাৎ এই 1 লক্ষ টাকার মধ্যে 5% রেখে দিলে, অর্থাৎ সেটা হবে 5,000 টাকা। সেই 5,000 টাকা ব্যতীত বাকি 95,000 টাকা ব্যাংক ঋণ দিতে পারবে। এটাই হচ্ছে রিজার্ভের গুরুত্ব। রিজার্ভ রাখার প্রয়োজন কেন? কারণ যে কোনো সময় যদি ক্লায়েন্ট অর্থ ব্যাংকের কাছে চায়, যে কোনো সময় ক্লায়েন্ট যদি তার জমা রাখা অর্থ ব্যাংকের কাছে চায়, তাহলে ব্যাংক সেই অর্থ ফেরত দিতে বাধ্য। আচ্ছা, তো সেই ইমার্জেন্সি প্রয়োজনে সে যাতে কিছু টাকা ফেরত দিতে পারে, বা যারা আমানতের টাকা ফেরত চাচ্ছে তাদেরকে টাকা ফেরত দিতে পারে, সেই জন্য এই রিজার্ভ রাখতে হয়। প্রয়োজনীয় রিজার্ভের হার হচ্ছে 5%। এখন দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভের হার 5% থেকে বৃদ্ধি করে 15% করেছে। অর্থাৎ এখন 95,000-এ 5,000 টাকা রাখলে হবে না, এখন তাকে 95,000-এ রাখতে হবে কত টাকা? 95,000 টাকা রাখতে হবে 15,000 টাকা, সরি 1 লাখ টাকা রাখতে হবে 15,000 টাকা। এই 15,000 টাকা রাখলেই বাকি টাকা সে 85,000 টাকা সেদিন দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আগে রিজার্ভের পরিমাণ ছিল 5%, তাহলে 95,000 টাকা ঋণ দেওয়া যেত 1 লাখ টাকার মধ্যে, এখন 15% করেছে, তাহলে সেদিন দিতে পারবে 85,000 টাকা। ওকে, প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? একটি দেশের আর্থিক নীতি প্রণয়ন করে যে ব্যাংক,
এবং নীতি নির্ধারণী কাজে সরকারকে সহায়তা করে যে ব্যাংককে আমরা বলি হয় মাদার অফ অল ব্যাংক অথবা ঋণদানের শেষ আশ্রয়স্থল, সেই ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা সবাই মোটামুটি এই সম্পর্কে ধারণা জানি। অনলাইন ব্যাংকিংয়ের গঠন প্রক্রিয়া 2 নম্বর প্রশ্ন। অনলাইন ব্যাংকিংয়ের গঠন প্রক্রিয়া মোবাইল ব্যাংকিংয়ের গঠন প্রক্রিয়ার চেয়ে ভিন্ন, ব্যাখ্যা করো। অবশ্যই ভিন্ন। অনলাইন ব্যাংকিংয়ের গঠন প্রক্রিয়া হচ্ছে আমরা যে ট্র্যাডিশনাল ব্যাংকিং করতাম, আমরা যে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতাম, টাকা উঠাতাম, ব্যাংকে গিয়ে আগে টাকা জমা দিতে হতো, টাকা তুলতে হতো, যেগুলো লেনদেন করতে হতো। অনলাইন ব্যাংকিং কী করেছে এখন ব্যক্তিকে আর ব্যাংকে আসতে হবে না। সে মোবাইল অথবা ল্যাপটপ এগুলোর সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকিং সেবা দিতে পারবে। তাহলে ব্যাংক আগের মতোই আছে, ক্লায়েন্টকে আর আগের মতো আসতে হচ্ছে না, বরং ক্লায়েন্ট বাসায় বসে কাজ করতে পারছে। অর্থাৎ দ্রুততার সাথে মানুষকে সেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকিং সিস্টেমে একটি নতুন ইনক্লুশন, নতুন একটি সেবার অন্তর্ভুক্তটাই হচ্ছে অনলাইন ব্যাংকিং। এবং মোবাইল ব্যাংকিং কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। মোবাইল ব্যাংকিং হচ্ছে উদাহরণ আমরা বলতে পারি বিকাশ। এখন এই বিকাশের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। আমার ব্যাংকের সাথে লেনদেন করার জন্য আমি মোবাইল ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিংয়ের সেবা নিচ্ছি, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। কিন্তু বিকাশ সেটা কিন্তু একটা ডিফারেন্ট ধরনের ব্যাংকিং, সেখানে ব্যাংকের সাথে কোনো কানেকশন নেই। এটা নতুন একটা প্ল্যাটফর্ম, ভিন্ন একটা সেবা, ভিন্ন একটা অর্থ লেনদেন করার প্রক্রিয়া, যেটা ব্যাংকের একটা অল্টারনেটিভ, ব্যাংকের একটা বিকল্প, অর্থাৎ ব্যাংকিং পদ্ধতির একটা বিকল্প হিসেবে উদ্ভব ঘটেছে। সেটা ইন্টারনেট ব্যাংকিং নয়, সেটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম, সেটা একটা ভিন্ন একটা প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং। বুঝতে পেরেছি সবাই? তাহলে আমরা বলতে পারি যে অনলাইন ব্যাংকিং হচ্ছে মূলত ব্যাংকিং সেবাকে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য ইন্টারনেটের সাহায্যে যখন সেবা প্রদান করা হয়, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, সেটা হচ্ছে আমার ইন্টারনেট ব্যাংকিং। কিন্তু মোবাইল ব্যাংকিং হচ্ছে একটি ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, একটি ভিন্ন মাত্রার সেবা, যেটা মূলত ব্যাংকিংয়ের সাথে কানেক্টেড নয়, ব্যাংকের বিকল্প হিসেবে সেবাটার আবির্ভাব ঘটেছে। সেটাই হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লেখিত ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করবো সবাই। উদ্দীপকে উল্লেখ করা হচ্ছে যে ব্যাংকে টাকা আছে 1 লাখ টাকা আমানত, সে ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করা। সেই ব্যাংক কর্তৃক কত টাকা ঋণ আমানত সৃষ্টি হবে সেটা বের করতে বলেছে। প্রশ্ন, ঋণ আমানতটা কি? আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরে নিচ্ছি আমার বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংকে 1 লাখ টাকা আছে, সেই ব্যাংকের নাম হচ্ছে এ ব্যাংক, এবং সেই ব্যাংকের প্রাথমিক আমানত কত? প্রাথমিক আমানত আছে আমার 1 লক্ষ টাকা। ঠিক আছে? প্রশ্ন, সে 1 লক্ষ টাকা সে সবটা ঋণ দিতে পারবে না, তাকে রিজার্ভ রাখতে হবে। রিজার্ভ রাখবে কে? হচ্ছে কত? 5% প্রাথমিক অবস্থা। তাহলে সে রিজার্ভ রাখবে 5%, মানে 5,000 টাকা। তাহলে ঋণ দিবে কত সে? এখানে লিখি। তাহলে সে ঋণ দিবে 95,000 টাকা। এখন এই 95,000 টাকা সে কাউকে ঋণ চাইলে ক্যাশ দিবে না। আবারও বলছি, এই 95,000 সে ঋণ দিবে, তো মিস্টার ডাব্লিউ এই টাকা ঋণ নিলেন, তাহলে ডাব্লিউকে সে ক্যাশ দিবে না, সে বলবে আপনি এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিব, যেটা টাকা ডিটেল না। অর্থাৎ এই 95,000 টাকা সে ঋণ দিচ্ছে, 95,000 টাকা কী দিচ্ছে? ডাব্লিউকে লোন দিচ্ছে। কিন্তু মিস্টার ডাব্লিউ এই 95,000 টাকা কী করবেন? ক্যাশ পাবেন না, তাকে কোনো একটা ব্যাংকে, হয়তো এই ব্যাংকেই কী করতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। সে অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্টে কী হবে? 95,000 টাকাটা ট্রান্সফার হয়ে যাবে।
তাহলে এই 95,000 টাকা যে ঋণ দিচ্ছেন সেই ঋণটা ব্যাংকে আবারও কি হচ্ছে, জমা হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে ঋণ আমানত। আবারও খেয়াল করি, তাহলে ব্যাংক যে অর্থ ঋণ দিচ্ছে সেই ঋণের টাকা সে ক্যাশ দিচ্ছে না, বরং একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টেই জমা করা হচ্ছে। তাহলে ঋণের কারণে আমানত সৃষ্টি হচ্ছে, সেই কারণে এই টাকাটাকে বলা হচ্ছে ঋণ আমানত। 95,000 টাকা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। এখন যদি উনি ওই টাকা ওনার অ্যাকাউন্টে নিয়ে যান, কোনো অন্য কোনো ব্যাংকে, বি ব্যাংকে নিয়ে যান, বা ঋণ আমানতটা মনে করো 95,000 টাকা ওই ব্যক্তি এ ব্যাংকে জমা রাখবেন না, তার ব্যাংক বিতে নিয়ে যাবে। হতে পারে যে হ্যাঁ, এ ব্যাংক 95,000 টাকা ঋণ দিল, সে ঋণটা কোথায় যাবে, বি ব্যাংকের কাছে যাবে এবং বি ব্যাংকে জমা হয়ে যাবে। এবং বি ব্যাংকে জমা হলে বি ব্যাংকও এখন 95,000 টাকার আমানত পেয়ে গেল, যেটা যদিও বা এ ব্যাংকের ঋণ, কিন্তু একটা বি ব্যাংকের জন্য একটা আমানত, কারণ বি ব্যাংকের ক্লায়েন্ট এ ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং বি ব্যাংকে জমা রেখেছে, বি ব্যাংকের আমানত। এই 95,000 টাকার মধ্যে বি ব্যাংক এখন কী করবে, সে 5%, 4,750 টাকা রিজার্ভ রাখবে, রেখে 90,250 টাকা আবারও আরেকজন ক্লায়েন্টকে ঋণ দিবে। সে আরেকজন ক্লায়েন্ট এখন এই টাকাটাকে তার অ্যাকাউন্টে নিয়ে যাবেন, সি ব্যাংকে তার অ্যাকাউন্টে। তাহলে সি ব্যাংকে উনি জমা রাখবেন তার টাকা 90,250 টাকা, যেটা উনি যে কোনো সময় ব্যবসাটাকে ইউজ করতে পারেন। সি ব্যাংক এখন চিন্তা করবে যে তার কাছে 90,250 টাকার আমানত আছে, তার কাছে এটা চিন্তার বিষয় না, সেটা ঋণ হয়ে এসেছে, তার কাছে হচ্ছে এটা একটা আমানত হিসেবে তার কাছে আছে, এবং সে আমানতের 5% অর্থাৎ 4,512 টাকা 50 পয়সা সে কী করবে, রিজার্ভ হিসেবে রাখবে 5%, এবং 85,737 টাকা 50 পয়সা সে ঋণ হিসেবে আরেকজন ব্যক্তিকে প্রমাণ করবে। সেই ব্যক্তি আবার তার ব্যাংকে এই টাকাটা জমা রাখবে। এভাবে 1,00,000 টাকা বারবার আমানত সৃষ্টি করছে। প্রথমে 95,000, 90,250, এবার 87,760 টাকা 50 পয়সা, এবং এটা বারবার তৈরি হতে থাকবে আমানত। ঋণ আমানতের পরিমাণ বাড়তে থাকবে, এবং এই যে দেখো অ্যামাউন্টটা 95 থেকে 90, 90 থেকে 85 আস্তে আস্তে কমছে, একসময় কমতে কমতে অ্যামাউন্টটা 0 হয়ে যাবে। বাট টোটাল অ্যামাউন্ট, মোট অ্যামাউন্ট 1,00,000 থেকে অনেক গুণ বেশি হবে, অর্থাৎ প্রাথমিক আমানত থেকে ঋণ আমানতের পরিমাণ অনেক গুণ বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছি কথাটা? তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই প্রাথমিক আমানত 1,00,000 টাকা বারবার ঋণ দেওয়ার কারণে নতুন করে আমানত হিসেবে ব্যাংকে ঢুকছে, এবং সেটা থেকে নতুন করে আমানত সৃষ্টি হচ্ছে ঋণের কারণে, সেটা হচ্ছে ঋণ আমানত। প্রশ্ন হচ্ছে কত টাকা ঋণ আমানত সৃষ্টি হবে? তাহলে কত টাকা ঋণ আমানত সৃষ্টি হবে সেটা আমরা একটা ছোট্ট হিসাবে সাহায্যে ক্যালকুলেশন করতে পারি। একটু জটিল আছে হিসাবটা, তবে খুব কঠিন হবে না, কারণ আমরা আগে এটা ক্লাসে আলোচনা করেছি। তাহলে কি হবে, কত টাকার মোট আমানত সৃষ্টি হবে? আমরা দেখতে পাবো মোট আমানত। প্রথমে মোট আমানত ছিল 1,00,000 টাকা, আচ্ছা। যখন এই 1,00,000 টাকা কাউকে ঋণ দেওয়া হলো, তাহলে সেটার মধ্যে 5% ব্যাংকে থেকে গেল, বাকি 95% ঋণ দেওয়া হয়েছে। তাহলে 1,00,000 টাকার 100 ভাগের 95 ভাগ ঋণ দেওয়া হয়, সেটা একটা নতুন আমানত সৃষ্টি করে। ঠিক আছে, এই টাকাটা কিন্তু নতুন করে আমানত হয়ে গেছে 95 টাকা। তারপরে এই যে টাকাটা 1,00,000 টাকা 100 ভাগের 95 ভাগ, যেটা আমার ঋণ দেওয়া হয়েছিল, সে টাকাটা আবার আরেকটা ব্যাংক কী করেছে, 5% রেখে 100 ভাগের 95 ভাগ ঋণ দিয়েছে। তাহলে প্রথমে 1,00,000 টাকা থেকে 5% রেখে 95 ভাগ ঋণ হয়েছে, পরে ওই 5% রাখার পরে যে টাকা ছিল সেটার উপর আবারও 95% ঋণ হয়েছে। একইভাবে যদি আমি আবারও বলি আরেক ব্যাংকে 1,00,000 টাকা 100 ভাগের 95 রাখার পরে বি ব্যাংকে গিয়েছিল, বি ব্যাংক আবার সেটার 100 ভাগের 95 ভাগ রেখে বাকিটা ঋণ দিয়েছে, সেটা আবার সি ব্যাংক কী করবে, 100 ভাগের 95 ভাগ রেখে বাকিটা ঋণ দিচ্ছে। এভাবে এই প্রসেসটা চলতে থাকবে, যেটা আমরা ডান পাশে দেখাচ্ছি।
বুঝতে পারছি কথাটা? তাহলে প্রত্যেকবার 1 লক্ষ টাকা 5% রেখে বাকিটা ঋণ, সেই 5%-এর পরের টাকার 5% রেখে বাকিটা ঋণ, এই 5% পরের টাকার 5% রেখে বাকিটা আবার ঋণ, এবং প্রত্যেকবারই নতুন করে আমানত তৈরি হচ্ছে। এটাই হচ্ছে ঋণ আমানত। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে জ্যামিতিক সমীকরণ। সমীকরণটাকে আমরা একটু আপাতত সলভ করি। সলভ করলে আমরা পেয়ে যাবো কত টাকা ঋণ আমানত সৃষ্টি হবে। তাহলে আমরা নিচ থেকে উপরে আসতেছি। এখন সাদা কালি লিখছি মোটা আমানত। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি 1 লক্ষ টাকা প্লাস 1 লক্ষ ইন্টু 95/100 প্লাস 1 লক্ষ ইন্টু 95/100, 95/100 দুইটা। তাহলে আমরা লিখতে পারি 95/100 স্কোয়ার প্লাস আবার 1 লাখ ইন্টু 95/100, 95/100, 95/100 তিনটা। এটা হচ্ছে 95/100 কিউব প্লাস এই প্রসেস চলতে থাকবে n টাইমস, না n থেকে 1 টাইমস কম, কারণ আমরা 1 লাখ টাকা একবার প্রাথমিক জমা আছে। তো আমার লাস্ট পর্যন্ত হবে কি 1 লক্ষ টাকা 95/100 n-1 টাইমস। আবার বলছি n-1 টাইমস পর্যন্ত বারবার চক্রবৃদ্ধি, বারবার ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে বারবার লেনদেন হবে, এবং এটাকেই বলা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। ওকে, এখন এখানে একটা সিস্টেম দেখো। প্রথমে 95/100 নাই, 95/100 টু দি পাওয়ার 1, 95/100 টু দি পাওয়ার 0, 95/100 টু দি পাওয়ার 3, এভাবে বাড়ছে। এবং প্রথমটা যদি খেয়াল করি আমরা বলতে পারি 95/100 টু দি পাওয়ার 0 আছে এখানে, তাহলে 0, 1, 2, 3, 4 এভাবে বাড়তেছে। 95/100 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 আছে। তাহলে 95/100 টু দি পাওয়ার 0, 1, 2, 3 এই ধরনের সমীকরণ একটা জ্যামিতিক সমীকরণ। এই জ্যামিতিক সমীকরণগুলোকে সলভ করার জন্য একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে 1 লক্ষকে আমরা কমন নিয়েছি, যেটা প্রিন্সিপাল। হ্যাঁ, দেন আমরা যেটা করব 1/95/100 জ্যামিতিক সমীকরণ। এই ধরনের জ্যামিতিক সমীকরণের সমাধান এটা 1 মাইনাস 95/100 এটাই হচ্ছে আমার এই ধরনের জ্যামিতিক সমীকরণের সমাধান, যেটা 95 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4 থেকে n পর্যন্ত এভাবে বাড়তে থাকে। সুতরাং সমীকরণকে আমরা লিখতে পারি 1/1 মাইনাস যেটা রেট r 95/100 কত যাচ্ছে 1/1 মাইনাস r, এটা বলতে পারি। যাই হোক, এটাকে যদি সলভ করি আমরা তাহলে আসবে 1 লক্ষ পূরণ 1 পূরণ, আচ্ছা 1 পূরণ পরে আমরা লিখি, উপরে যদি আমরা 1 রেখে দিই তাহলে নিচে যদি আমরা লসাগু করি 100-কে, তাহলে থাকবে 100 বিয়োগ 95, তাহলে আমার থাকবে 1 লাখ উপরে 1, নিচে থাকবে 100 থেকে 95 করলে 5/100, এটাকে আমরা বলতে পারি 1 লাখ 1/20। 5/100 মানে হচ্ছে 1/20। তাহলে এটাকে সলভ করলে হবে 1 লাখ ইন্টু 20 কষ্ট হবে আমার 20 লক্ষ টাকা। অর্থাৎ এই 1 লক্ষ টাকাকে 5% রেখে যখন বারবার ঋণ দেওয়া হবে, ফাইনালি আলটিমেটলি আমার টোটাল ঋণের পরিমাণ দাঁড়াবে 20 লক্ষ টাকা। অর্থাৎ মোট ঋণ আমার সৃষ্টি হবে 20 লক্ষ টাকা। বুঝতে পেরেছি সবাই? খুব কেয়ারফুলি যদি আমরা আমাদের এই ক্লাসটা ভালো করে দেখি তাহলে আশা করি বুঝতে পারবো
কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখন এই ধরনের জ্যামিতিক সমীকরণ আসে সেটা সমাধান হচ্ছে 1/1 মাইনাস আর 95/100। 95% আমরা ঋণ নিতে পারি, সেই ঋণের পরিমাণটাই হচ্ছে আমরা এখানে আর বলতে পারছি। ঠিক আছে, এটার একটা ভিন্নধর্মী সূত্র আছে যে মোট কত টাকা ঋণ আমার সৃষ্টি হবে সেটা বের করার একটা সূত্র হচ্ছে, সেটা বের করার আরেকটা সূত্র হচ্ছে যে মোট আমানতের পরিমাণ, মোট আমানত কতটুকু হবে, সেটা হবে প্রাথমিক আমানত ভাগ প্রাথমিক আমানত ভাগ রিজার্ভের পরিমাণ বা রিজার্ভের হার। রিজার্ভের হার, তাহলে আমার প্রাথমিক আমানত কত ছিল? 1 লক্ষ টাকা। রিজার্ভের হার কত? 5%। 5% মানে হচ্ছে 5/100। তাহলে আমার 1 লক্ষ কিন্তু 100/5, 5×20=100, মোট 20 লক্ষ টাকা। তো আমি দেখতে পাচ্ছি দুই দিকে আনসারই একই রকম আসছে। প্রথমটা আমরা একটু বিস্তারিতভাবে করেছি যে কীভাবে প্রত্যেকবারই 5% থেকে বাকি টাকা ঋণ দেওয়া হচ্ছে, গণিত আকারে বাড়ছে। 1/1 মাইনাস আর বা ঋণের পরিমাণ কতটুকু ঋণ দেওয়া হবে সেটা ইউজ করে আমরা পাচ্ছি 20 লক্ষ টাকা ঋণ আমার সৃষ্টি হবে। আর এখানে জাস্ট প্রাথমিক আমানত ডিভাইড বাই রিজার্ভের হার, এই সূত্র ব্যবহার করে আমরা পাচ্ছি যে 1 লাখ ডিভাইড বাই 5% মানে 5/100, সেটাকে 20 লক্ষ টাকা। তো মোট 20 লক্ষ টাকা ঋণ আমার সৃষ্টি হবে। ঠিক আছে, এখন বলেছে যদি যদি কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তের ফলে যদি কেন্দ্রীয় ব্যাংক 15% রিজার্ভের হার বৃদ্ধি করে, রিজার্ভের হার 5% থেকে 15% বৃদ্ধি করে, তাহলে কী ইফেক্ট হবে? আমরা দ্বিতীয় অঙ্কটা দিয়ে দেখতে পারি, প্রথমটা না যাই ছোট্ট করে। প্রথমটায় আমরা দেখেছি যখন রিজার্ভের হার হচ্ছে 5%, তাহলে মোট আমানত সৃষ্টি হচ্ছে 20 লক্ষ টাকা। ছোট্ট সূত্রটা ব্যবহার করে, তোমরা বড় সূত্র ব্যবহার করে দেখতে পারো। ছোট্ট সূত্র ব্যবহার করে যে প্রাথমিক আমানত ডিভাইডেড রিজার্ভের হার ব্যবহার করে দেখেছি আমরা 1 লক্ষ টাকা থেকে মোট 20 লক্ষ টাকার আমানত তৈরি হচ্ছে। এখন যদি রিজার্ভের হার হয় 15%, তখন কি হবে? তাহলে নতুনে মোট আমানত কতটুকু হবে? মোট আমানত সূত্র একই, এটা হচ্ছে প্রাথমিক আমানত ভাগ হবে রিজার্ভের হার। এখন প্রাথমিক আমানত আগের মতো 1 লক্ষ টাকা আছে, রিজার্ভের হার হয়ে গেছে কত পার্সেন্ট? 15%। তো আমরা 15%কে বলছি যে 1 লক্ষ ভাগ 15/100, এটাকে আমরা সলভ করলে পাবো 1 লক্ষ ইন্টু 100/15। তাহলে আমরা বলতে পারি 5 দিয়ে করলে 3×5=15, 3×100। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি যে 1 দশক শতক সহস্র লক্ষ ইন্টু 20/3। এখন হচ্ছে 6,66,667 টাকা। 6,66,667 টাকা। তাহলে যখন রিজার্ভের হার ছিল মাত্র 5%, তখন আমার 20 লক্ষ টাকার ঋণ আমার তৈরি হতো। এখন যখন রিজার্ভের হার 15%, এখন 6,766,000 টাকার ঋণ আমার তৈরি হচ্ছে। অর্থাৎ যখন আমার রিজার্ভের হার বাড়ে, যখন আমার রিজার্ভের হার বাড়ে, রিজার্ভের হার যখন আমার রিজার্ভের হারটা বাড়ে, তখন আমার আমানতের পরিমাণ, কি আমানত? ঋণ আমানত, ঋণ আমানতের পরিমাণ কমে যাচ্ছে। রিজার্ভের হার বাড়ার সাথে সাথে ঋণ আমানতের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে রিজার্ভের হার বাড়লে ঋণ আমানত কমে, ঋণ আমানত কমছে মানে মানুষের হাতে টাকা বা ব্যাংক অর্থনীতির সচল পরিমাণ টাকা
5% থাকলে 20 লক্ষ টাকা তৈরি হতো, নতুন 20 লক্ষ টাকার আমার তৈরি হতো। এখন 15%-এর কারণে মাত্র 6 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকার আমার তৈরি হচ্ছে। তার মানে অর্থের যোগান হ্রাস পাচ্ছে। যখনই রিজার্ভের হার 5% থেকে 15% করা হলো, তখনই ঋণ আমানতের পরিমাণ 20 লক্ষ থেকে কমে 6 লক্ষ হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থের যোগান হ্রাস পাচ্ছে। অর্থাৎ এভাবে রিজার্ভের হার বৃদ্ধি করার মাধ্যমে সরকার চাইলে অর্থের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে বা ঋণের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে। বুঝতে পেরেছি? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে এইভাবে ঋণের পরিমাণ বৃদ্ধি করার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি করার মাধ্যমে দেশের সরকার চাইলে ঋণকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এবার আমাদের তৃতীয় প্রশ্ন। আশা করি দুটি প্রশ্ন আমরা সবাই বুঝতে পেরেছি। আমাদের তৃতীয় প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ছোট প্রশ্ন। আমরা তৃতীয় প্রশ্নটা লক্ষ্য করে সবাই। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি, মিস্টার রায়হান একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। তার প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ করার পাশাপাশি মুনাফা লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে এবং ঋণ আমানত সৃষ্টি করে। তাহলে ওই প্রতিষ্ঠান মুনাফা লাভের উদ্দেশ্যে ঋণ দেয় এবং আমানত সৃষ্টি করে। অন্যদিকে মিস্টার কবির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, যে প্রতিষ্ঠান দেশের ঋণ তদারকি করে, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে, মুদ্রা প্রচলন করে। তাহলে খুব ভালো করে বুঝতে পারছি মিস্টার রায়হান যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক, ওকে। আর মিস্টার কবির যে প্রতিষ্ঠানে কাজ করেন, কবির, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, ক্লিয়ার? উদ্দীপক বুঝে গেলে আমি এবার আনসার করে যাবো। তাহলে বলছে আমাকে প্রথম প্রশ্ন, বিশিষ্ট মুদ্রা বলতে কী বোঝো? প্রথমে আমরা বলেছি আর প্রথম প্রশ্নে যে লেনদেনের মাধ্যম হিসেবে বা বিনিময়ের মাধ্যম হিসেবে একটি দেশের নাগরিক যে মুদ্রাকে গ্রহণ করতে বাধ্য থাকে সেটাই হচ্ছে গৃহীত মুদ্রা। তাহলে বাধ্যতামূলকভাবে যে মুদ্রাকে গ্রহণ করতে হয়, বাধ্যতামূলকভাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে গৃহীত মুদ্রা। ওকে, বাধ্যতামূলকভাবে। আচ্ছা, অর্থের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক। অর্থের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক কেমন? অর্থের দ্রব্য সম্পর্ক কেমন? যদি অর্থের যোগান বাড়ে, যদি অর্থের যোগান বাড়ে, তাহলে দ্রব্যমূল্য বাড়ে। কেন বাড়ে? কারণ অর্থের যোগান বাড়ার সাথে সাথে মানুষের হাতে অর্থের যোগান বাড়লে অর্থ ব্যয় করার ইচ্ছা বাড়ে এবং অর্থ বেশি ব্যয় করে। কিন্তু অর্থের যোগান বেড়েছে, দ্রব্যের পরিমাণ তো বাড়ে নাই। এখানে বলেছে অর্থের যোগান বাড়বে। অর্থের যোগান বাড়লে দ্রব্যের পরিমাণ বাড়ে না, সেই অবস্থায় মানুষের হাতে বেশি অর্থ থাকার কারণে চাহিদা বৃদ্ধি পায়। তাহলে অর্থের যোগান বাড়লে এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা বাড়ে। যেহেতু উৎপাদন বাড়ে নাই, ফলে দ্রব্য মূল্য বৃদ্ধি। সামগ্রিক চাহিদা বাড়ছে, উৎপাদন না বাড়লে দ্রব্য মূল্য বৃদ্ধি। তো এখন প্রশ্ন, পরের প্রশ্নটা আনসার ভিডিও দিয়ে দিয়েছি। মিস্টার রায়হান কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করে? কোন ধরনের প্রতিষ্ঠান? বাণিজ্যিক ব্যাংকে কাজ করে। ঠিক আছে, ব্যাখ্যা করো। কারণ সে কী করে? সে মুনাফা লাভ করে, উদ্দেশ্য মুনাফা, ঋণ প্রদান করে, আমানত সৃষ্টি করে। এই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই বৈশিষ্ট্যগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। মিস্টার রায়হান এবং মিস্টার কবিরের প্রতিষ্ঠানের কার্যাবলীর মধ্যে তুলনামূলক আলোচনা করুন। মিস্টার রায়হানের প্রতিষ্ঠান হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, মিস্টার কবিরের প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তুলনামূলক আলোচনা কি? মিস্টার রায়হানের প্রতিষ্ঠান ঋণ দেয়, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। মিস্টার রায়হানের প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে, ঋণ আমানত সৃষ্টি করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ আমানতকে নিয়ন্ত্রণ করে, রিজার্ভের হাতে নিয়ন্ত্রণ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নিয়ন্ত্রণকারী বা তদারকি প্রতিষ্ঠান, তদারকি প্রতিষ্ঠান। আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি মুনাফাভোগী প্রতিষ্ঠান, মুনাফা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এটা একটা কমন প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। একটু ভালো করে খেয়াল করলে তোমরা পরীক্ষা আনসার করতে পারবে। তাহলে সর্বশেষ প্রশ্ন আজকের দিনে 4 নম্বর প্রশ্ন। আশা করি সবাই দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন আজকের দিনে। এখানে একটা ছক দেওয়া আছে। ছক কি বলা হচ্ছে? ছকে বলা হচ্ছে
যে এ ব্যাংক সে আমানত গ্রহণ করে, সে ঋণ দান করে, মূলধন গঠন করে। তাহলে কি ব্যাংক এটা? হ্যাঁ, কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক, সিবি। বি ব্যাংক নোট প্রচলন করে, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, ঋণ নিয়ন্ত্রণ করে। তাহলে বি ব্যাংকটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। প্রথম প্রশ্ন, বিহিত মুদ্রা কত প্রকার? বিহিত মুদ্রা আমরা জানি বিহিত মুদ্রা হচ্ছে দুই প্রকার। বিহিত মুদ্রা হচ্ছে দুই প্রকার, সসীম বিহিত মুদ্রা এবং অসীম বিহিত মুদ্রা। সাধারণত 25 পয়সা, 50 পয়সা এগুলোকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। আর 5 টাকা থেকে শুরু করে বাকি যা কিছু আছে 5 টাকা থেকে শুরু করে বড় সবগুলো হচ্ছে অসীম বিহিত। দেন 2 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা ও ভোক্তারি কিভাবে প্রভাবিত হয়? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কি? মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি। দ্রব্যমূল্যের বৃদ্ধি, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে কি হবে? দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? কারণ সে আর আগের মতো পণ্য কিনতে পারে না, তার অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, তার আয়কৃত অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পেরেছি? তাহলে মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা বা ভোক্তারই ক্ষতিগ্রস্ত হয়, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, সে আগের মতো দ্রব্য ক্রয় করতে পারে না। ঠিক আছে? দেন এ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকে উল্লেখিত কার্যাবলী ছাড়া উক্ত ব্যাংকের আরও 3টি কার্যাবলী ব্যাখ্যা করো। এ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? কোন ধরনের ব্যাংক বলেছে? এ ব্যাংকটি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক এবং বলছে উদ্দীপকে উল্লেখিত 3টি কার্যাবলী ছাড়া। উদ্দীপকে উল্লেখিত 3টি কার্যাবলী কি? আমানত গ্রহণ, ঋণ দান, মূলধন গঠন। এছাড়া আর কি কাজ করে? এছাড়া অনেক কাজ করে। আমরা একটু আগে বলেছি ঋণ আমানত সৃষ্টি করে। কি করে? ঋণ আমানত সৃষ্টি করে। ঠিক আছে, ঋণ আমানত সৃষ্টি করে। এবং সে কি করে? সে ঋণপত্র ইস্যু করে, অথবা সে কি করে? এখানে লিখে ফেলি, লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র ইস্যু করে। কারো পক্ষে কাউকে ঋণপত্র ইস্যু করেছে, সেটা হচ্ছে তার একটা। এবং সে সামাজিক কল্যাণমূলক কাজও করে, বিভিন্ন ধরনের বৃত্তি, শিক্ষাবৃত্তি এই ধরনের কাজ করে থাকে। এটা জাস্ট 3টা উদাহরণ দিলাম, এরকম আরও অনেক কার্যক্রম আছে যেগুলো তোমরা বলতে পারো। এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কার্যক্রম। বি ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণের 3টি হাতিয়ার ব্যাখ্যা করো। বি ব্যাংকটি চিহ্নিত করো। তাহলে বি ব্যাংকটি আমরা চিহ্নিত করেছি। বি ব্যাংকটি হচ্ছে আমার কেন্দ্রীয় ব্যাংক। বি ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের 3টি হাতিয়ার বিশ্লেষণ করো। ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটার জন্যই মূলত আমরা এটা ঋণ নিয়ন্ত্রণ কীভাবে করে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে দুইভাবে। ঋণ নিয়ন্ত্রণ কে করে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে দুইভাবে, গুণগত এবং পরিমাণগত পদ্ধতি। পরিমাণগত আগে বলতে পারতাম, পরিমাণগত আগে বলে থাকতাম। পরিমাণগত বা গুণগত পদ্ধতি সে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। পরিমাণগত পদ্ধতিতে সে 3ভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। কি কি? সে একটু আগে যেটা বলেছে, রিজার্ভ নিয়ন্ত্রণ করে, রিজার্ভের হার 5% থেকে 15% বাড়াতে পারে, তার মধ্যেও ঋণ নিয়ন্ত্রণ করা যায়। তাহলে সে রিজার্ভের হার পরিবর্তন করতে পারে। এবং সে কী করতে পারে? সে ব্যাংক হার, অর্থাৎ যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি ঋণের প্রয়োজন হয়, এই বাণিজ্যিক ব্যাংকগুলো যদি ঋণের প্রয়োজন হয়, তাহলে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসে। কেন্দ্রীয় ব্যাংক তাকে ঋণ দিতে পারে। এই যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়, সে হারটা হচ্ছে ব্যাংক হার। আমরা জানি সে ব্যাংক হারকে পরিবর্তন করেও ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এবং সর্বশেষ সে খোলা বাজার নীতি নিয়েও ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। খোলা বাজার নীতি মানে হচ্ছে সরকারের ঋণপত্রগুলো বিক্রি করে, ঋণপত্র বিক্রি করে সে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতি, যেখানে সে ট্রেজারি বা আমরা বলতে পারি বন্ড, সরকারি বন্ড, ট্রেজারি বিল, ঠিক আছে, এগুলো বিক্রি করার মাধ্যমে সরকার মানুষের কাছ থেকে
অর্থ নিতে পারে তাহলে অর্থের যোগান কমে যাবে, অথবা এগুলো ক্রয় করে নিয়ে মানুষের কাছে বেশি অর্থ দিতে পারে তাহলে অর্থের যোগান বেড়ে যাবে।